হ্যালো বন্ধুরা, আমি জামির স্যার। এটি আয়তঘনের প্রয়োগ নাম্বার 15। এর আগে বাকিগুলো সব আপলোড করা হয়েছে সেকেন্ড ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা প্রয়োগ নাম্বার 15 করব। দেখো কি লেখা আছে। যদি একটি সমকোণী চৌপল আকারের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও আয়তন যথাক্রমে 8 মিটার, 6 মিটার এবং 192 ঘনমিটার হয়, তবে ঘরের উচ্চতা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করতে বলেছি, তাই তো। তো আমাদের এখানে কি দেওয়া আছে? সমকোণী চৌকোণ মানে এখানে আয়তঘন, তাই কি না? তো দেখে নাও, তো আমরা এখানে কি লিখব? সমকোণী চৌকোণী যা দেওয়া আছে লিখে নিই। প্রয়োগ নাম্বার 15। সমকোণী চৌকোণের চৌপল আকার ঘরের আমাদের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য আমি এ ধরলাম। এ সমান সমান কত দেওয়া আছে? 8 মিটার, তাই তো। দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 8 মিটার। তাহলে সমকোণী চৌপল আকার ঘরের প্রস্থ ব্র্যাকেটে বি ধরলাম, কত দেওয়া আছে? 6 মিটার। 6 মিটার, তাই তো। তাহলে এখানে কি এবং আয়তনটা দেওয়া আছে, তাহলে সমকোণী চৌপলাকার ঘরের আমরা উচ্চতা, তাই তো। উচ্চতা দেওয়া নাই, আমি উচ্চতা এখানে ধরে নিলাম। উচ্চতা ব্র্যাকেটে সি, এটাকে ধরলাম, আমি ধরে নাও এক্স মিটার, কিন্তু দেওয়া নাই, তাই তো। আমি এক্স মিটার ধরলাম। তাহলে বলো দেখি, সমকোণী চৌপলাকার ঘরের আয়তন কত হবে? যেহেতু আয়তন দেওয়া আছে, আমরা আয়তন বার করব। তাহলে আয়তন কত হবে এখানে? আয়তন সমান সমান আমরা সূত্র বলেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ ইন্টু বি ইন্টু সি, এত ঘন মিটার, তাই না। তো এখানে এ এর মান কত আছে? 8 ইন্টু বি এর মান কত আছে? 6 ইন্টু সি এর মান এক্স, এত ঘন মিটার। যেহেতু আমাদের আয়তন দেওয়া আছে, তার মানে আমরা কী লিখবো? শর্তানুসারে দেওয়া থাকলে গিভেন শর্তানুসারে, তাহলে এখানে শর্তানুসারে আমরা কী লিখবো বলো? 8 ইন্টু 6 ইন্টু এক্স সমান সমান কত দেওয়া আছে? 192 ঘনমিটার। আয়তন দেওয়া আছে কত? 192 ঘনমিটার। তাহলে বলো, তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে? 192 বাই, তাহলে 8 ইন্টু 6টা ভাগ হয়ে যাবে তাহলে নিচের দিকে, তাহলে 8 ইন্টু 6, ঠিক আছে। তাহলে দেখো 6 দিয়ে কাটি আমরা, তো 6 3 18, 1 2 12 হবে, তাহলে 6 2 12, তাই তো। এবার দেখানো, তাহলে 8 4 কত হয়? 32। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে এক্স মানে উচ্চতা পেয়ে গেলাম কত মিটার? 4 মিটার। তাহলে এই সমকোণী চৌকোলাকার ঘরের উচ্চতা কত হবে? 4 মিটার হবে, তাই না। তো এবার কি বলেছে, তাহলে চার দেওয়ালে ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো, তাহলে আমরা কি জানি যে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কি হয়? তাহলে ঘরের চারো দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের চারো দেওয়ালের ক্ষেত্রফল। বন্ধুরা, ঘরের চারো দেওয়ালে আমাদের ক্ষেত্রফল। দেখো, তো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদের কী ছিল বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এ প্লাস বি ইন্টু উচ্চতা মানে এখানে সি, তাই তো। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এত বর্গ মিটার, তাহলে কত হবে? 2 ইন্টু এর মান কত হয়েছিল আমরা? 8, 8 দেওয়া আছে, আর প্লাস বি মানে প্রস্থ কত দেওয়া আছে? 6 ইন্টু সি উচ্চতা বার করলাম আমরা কত মিটার? 4 মিটার, তাই তো। তাহলে কত হচ্ছে বলো? তাহলে 2 ইন্টু 8 আছে কত হয়? 14, 14 ইন্টু 4, তাই না। তাহলে এখানে কত হবে? তাহলে 14 দিয়ে 28, 28 4-এ কত হয়? তাহলে 8 4-এ 32, 4 2 8, 8 আর 3 কত হবে? তাহলে 11,
তাই তো? তাহলে 112 বর্গমিটার হবে অ্যান্সার, তাই কি না বলো? তাহলে এবার দেখে নাও পরের অঙ্কে আমরা 16 নাম্বার করে করব। দেখো 16 নম্বর প্রবলেমটা কি বলেছে ভালো করে দেখে নাও। দেখো, যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে? তাই তো? কি বলেছে আরেকবার পড়ছি। যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলে কত গুণ হবে, তাই না? তাহলে আমরা যদি ঘনক এখানে আঁকাই, তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি? ঘনকের প্রত্যেকটি তল একটা বড় ক্ষেত্র, তাই কিনা বলো কি? ঘনকের প্রত্যেকটি তল বড় ক্ষেত্র, তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু, তার মানে বাহু স্কোয়ার, তাই কিনা বলো কি? ঘনকের প্রত্যেকটি তল হচ্ছে আমাদের বড় ক্ষেত্র, তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? যারা আমরা কি লিখবো? আমাদের প্রয়োগ নাম্বার 16। তাহলে ধরি প্রথম ঘনকের আমি ধরে নিলাম একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু বা ধার, বাহু ও ধার একই জিনিস, বাহু বা ধার এর দৈর্ঘ্য। তাহলে বলো আমি কত ধরলাম? এখানে এ ধরলাম। তাহলে এ একক, এখানে যেহেতু একক দেওয়া নেই আমি ধরলাম এ একক। তাহলে বলো, তাহলে প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রত্যেকটি তল একটা বড় ক্ষেত্র, তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার, তার মানে এর স্কোয়ার, এ স্কোয়ার বর্গ একক, তাই তো? এবার দ্বিতীয় ঘনক, দুটা ঘনক বলেছি এখানে, তাহলে দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, বাহু বা ধার, ধার এর দৈর্ঘ্য আমি ধরলাম বি একক, ঠিক আছে? বি একক। তাহলে বলো দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে আবার একই রকম, তল প্রত্যেকটি তল একটা বড় ক্ষেত্র, তাই না? তলের ক্ষেত্রফলটা কত হবে তাহলে বলো? ক্ষেত্রফল লিখতে হবে এর ক্ষেত্রফল। তা তলের ক্ষেত্রফল কত হবে তাহলে? বি স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার, এত স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? এবার প্রশ্নটা কি বলেছে? বলেছে একটি অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 4 গুণ হয়, মানে একটি ক্ষেত্রফল অপরটি 4 গুণ, তাই তো? তাহলে আমি যদি শর্তানুসারে লিখি, শর্তানুসারে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? প্রথম তলটি ক্ষেত্রফল মানে এ স্কোয়ারটা দ্বিতীয়টি 4 গুণ, দ্বিতীয় মানে কত ছিল? বি স্কোয়ার, এ বি স্কোয়ার এর কগুণ? 4 গুণ, তাহলে এর মানে গুণ, তাই না? তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে? বি স্কোয়ার ইন্টু 4, তাই তো? তাহলে এখান থেকে বলে দেখি আমরা কি করতে পারি? এ স্কোয়ার, তাহলে এতে বি স্কোয়ারটা আছে নিচে নামালাম, তাই না? প্রযোজক গুণন বি স্কোয়ার সমান সমান কত হবে? 4 তো আছে, এখানে কেউ নেই মানে 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি বলো? এ বাই বি তার হোল স্কোয়ার সমান সমান কত? 4/1, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? এ বাই বি সমান সমান রুট ওভার, তাই না? 4/1, তাহলে 4-এর বর্গমূল কত হয়? 2 হয়, আর 1-এর বর্গমূল তো 1ই হয়, তাই না? তাহলে কত হবে? 2:1, তাই তো? এবার প্রশ্নটা কি বলেছে? বলছে তবে প্রথম ঘনকটির ঘনফল, গেল প্রশ্নটা আরেকবার পড়ে নাও কি বলেছে। তবে কি বলেছে আমাদের? কি বলেছে? তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে? তাহলে আমরা কি আয়তন বার করতে হবে আমাকে, তাই না? তাহলে বলো, তাহলে আয়তনটা বের করে নাও। তাহলে এখানে কত পাচ্ছি আয়তনটা বলো? তাহলে পরে পেজে দেখে নাও। তাহলে আমরা কি পাবো? যে প্রথম ঘনকের ঘনফল, তাই না? অতএব দিয়ে
প্রথম ঘনকের ঘনফল বাই দ্বিতীয় ঘনকের ঘনফল। তাহলে বলো, তাহলে ঘনফলের ক্ষেত্রে আয়তনের ঘনকের ঘনফল কি এ কিউব বা বাহুর কিউব হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি বলে দেখি। আগে আমরা কী পেলাম, এ বাই বি, তাই না? এর আগে আমরা কী পেলাম বলে দেখি, এ বাই বি, এটা পেলাম 2/1, তাই কি না? 2/1 পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি ধরে নিই, দেখো দেখি এখান থেকে আমরা এ এর মানটা বের করতে পারবো। কত বলো, 2 আর বি গুণ করলে 2b হবে, তাই না? তাহলে প্রথম ঘনকের ঘনফল কত হবে, এ কিউব। দ্বিতীয় ঘনক বাহুটা বি ছিল, তাহলে কত হবে, বি এর কিউব হবে, তাই না? তাই এখান থেকে আমরা কী বলতে পারি বলে দেখি, এ বাই বি তার হোল কিউব বলতে পারি আমরা, তাই কি না বলো? তাহলে এ এর মান তো হ্যাঁ কত আছে বলো, 2b, আর বি তো বি আছে, তাই কি না? তাই এখান থেকে আমরা দেখো এ এর মান ভাগ নিচ্ছি আমরা 2b। তাহলে এখান থেকে বি যদি কেটে যায়, তাহলে বি এর কে বি, তাহলে কত হলো, 2/1, সরি হোল কিউব আছে, হোল কিউব 2/1, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি, 2 এর কিউব তো 8 হয় আর 1, তাই না? তাই এখান থেকে আমরা বলতে পারছি প্রথম ঘনকের ঘনফল, প্রথম ঘনকের ঘনফল সমান সমান কত হবে, 8 ইন্টু দ্বিতীয় ঘনকের ঘনফল, তাই না? এক কথায় প্রথম ঘনকটির ঘনফল, দ্বিতীয়টি কত, 8 গুণ দ্বিতীয় ঘনকের ঘনফল, ঠিক আছে? তাহলে প্রথমটির ঘনফল দ্বিতীয়টি কত হবে, 8 গুণ হবে। প্রথমটির ঘনফল দ্বিতীয়টির কত বলো, দ্বিতীয়টির 8 গুণ হবে, ঠিক আছে? তাহলে প্রথমটির ঘনফল দ্বিতীয়টি কত হবে, 8 গুণ হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে চলো এবার নেক্সট। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, 17 নম্বর অঙ্কটা 18 নম্বর হয়ে গেছে, 17 নম্বরটা বের করছি। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে এখানে, ভালো করে পড়ো। বলছে পাশের গ্রামের একটি আয়তকার জলাধারের জমি দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে 18 মিটার ও 11 মিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর প্রস্থ হচ্ছে 11 মিটার। সেই জলাধারের পাশের পুকুর থেকে একটি পাম্প দিয়ে জলসেচ করা হচ্ছে। এই জলসেচ করা, জল তুলে নেওয়া, জল ঢালা, তার মানে কি আয়তন, তাই না? কীভাবে করতে হবে, আয়তন বার করতে হবে। তো জলসেচ করা হচ্ছে, তো পাম্পটি যদি ঘন্টায় 39,600 লিটার জল সেচ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণ চললে জলাধারটিতে 3.5 ডেসিমিটার উচ্চতার জল জমা হবে তা হিসাব করো, তাই না? তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, তাহলে বলে দেখি, যে আয়তকার জলাধারটা ছিল, যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 11 মিটার, আর গভীরতা বা উচ্চতা কত বলেছে, 3.5 ডেসিমিটার, তাই না? তাহলে জলাধারটিতে কতখানি জল আছে, তার মানে কি আয়তন, তাই তো? জলাধারটিতে কতখানি জল আছে আমরা কী বার করবো, আয়তন বার করব, তাই না? আর এক্ষেত্রে আমরা মনে রাখতে হবে, সময় বা যদি সংখ্যা বার করতে বলে, একটা শর্টকাট ট্রিকই রয়েছে। সময় বা সংখ্যা যদি বার করতে বলে, যে কোনো চং বলুক, গোলক বলুক, আধঘন বলুক, তাহলে আমরা বলবো প্রাথমিক আয়তন মানে V1/V2। তাহলে এটা মনে রাখতে পারলে শর্টলি প্রবলেমটা হয়ে যাবে, সলভ হয়ে যাবে, তাই তো? তাহলে V1/V2 এই টপিকটা মনে রাখতে হবে। তো চলো নেক্সট পেজে গিয়ে আমরা লিখে নিই, যা দেওয়া আছে একটু লিখে নিই, ঠিক আছে? তো দেখো প্রয়োগ নাম্বার 17, ঠিক আছে? তাহলে আয়তকার জলাধার বলেছে এখানে, তাই তো? তো লিখে নাও, তাহলে আয়তকার জলাধারের, আয়তকার জলাধারের দৈর্ঘ্য, আমি ব্র্যাকেটে এ ধরলাম, তাহলে এ কি দেওয়া আছে,
এর মান দেওয়া আছে 18 মিটার, ঠিক আছে। তো মিটার দেওয়া আছে এখানে, তাই না। তো জল সবসময় ডেসিমিটারে মাপতে হয়, তাই না। তাহলে 18 মিটার, তাহলে আমরা এখানে কি বলে দেখি, কিলো জানি, এগুলো আমরা হেক্টো, তারপর কি হয় ডেকা, মি, তারপরে হচ্ছে ডেসি, সেন্টি, তারপর কি হচ্ছে মিলি, তাই না। তাহলে মিটার থেকে আমরা ডেসিমিটারে করব, তাই না। তাহলে এক ঘর যাচ্ছে আমরা, তাহলে কি 10 দিয়ে গুণ করা, তাহলে 18 ইন্টু কত 10, তাহলে এত হলো কি সমান সমান কত হবে 180। তাহলে 180 হচ্ছে আমাদের কি ডেসিমিটার, ঠিক আছে। তাহলে 180 ডেসিমিটার, তাহলে 180 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আয়তকার জলাধারের প্রস্থ, তাহলে বলো প্রস্থ ব্র্যাকেটে বি, তাহলে বি কত দেওয়া আছে আমাদের, বি দেওয়া আছে কত 11 মিটার, তাই তো। তাহলে 11 মিটার, তাহলে এই মিটারটাকে আবার ডেসিমিটারে করব আমরা, তাই কি না। তাহলে বলো কত হবে, তাহলে 11 ইন্টু আবার 10 দিয়ে গুণ হবে, তাহলে এত ডেসিমিটার হয়ে গেল, তাই তো। এত ডেসিমিটার, তার মানে কত হবে 110 ডেসিমিটার। আর কি আয়তকার জলাধারের গভীরতা বা উচ্চতা বলে দেওয়া আছে, কত মিটার জল উপরে উঠবে 3.5 ডেসিমিটার, তাই তো। তার মানে উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা আমি ব্র্যাকেটে সি ধরলাম, কত মিটার বলো 3.5 ডেসিমিটার, ঠিক আছে। আমাদের 3.5 ডেসিমিটার। তাহলে ওই আয়তকার জলাধারে কতখানি জল ধরবে, তাই না। তাহলে আয়তকার জলাধারে 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 জল আছে, তাই না। তাহলে কতখানি জল আছে, তার মানে কি আয়তন, জল থাকে মানে কি এখানে বলো আয়তন বার করতে হবে আমাদেরকে। তাহলে কতখানি জল আছে, তার মানে কি আয়তন। তাহলে আমরা জানি আয়ত ঘনকারে আয়তন কি হয়, এ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না। তাহলে এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 180 ইন্টু প্রস্থ কত হচ্ছে 110 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে 3.5 ঘন ডেসিমিটার, তাই তো। তো এবার কি বলেছে দেখো, বলছে যে পাম্পটি যদি ঘন্টায় 39,600 লিটার জল শেষ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণ চললে জলাধারটি 3.5 ডেসিমিটার উচ্চতায় জল জমা করতে পারবে, তাই না। তাহলে পাম্পটিতে ঘন্টায় কত লিটার জল ধরে তাহলে, তাই বলো। তাহলে এখান থেকে আমরা কী পারবো, সময় বার করতে বলেছি, তাহলে আমরা এখানে কী লিখবো পরে পেজে দেখে নাও। তাহলে এখানে কী দেওয়া আছে একটু লিখে নাও, পাম্পটি পাম্পটি কি বলেছে, ঘন্টায় 39,600 লিটার, 39,600 লিটার জল ভর্তি হবে পাম্পটিতে, ঘন্টায় 39,000 জল ভর্তি হবে, তাই তো। ভর্তি করে 39,600 লিটার জল ভর্তি করে, তাহলে বলো তাহলে পাম্পটি কতক্ষণ চালাতে হবে তাহলে আমাদের, তাহলে আমরা এখানে পাম্পটি চালাতে হবে, তার মানে সময়, পাম্পটি চালাতে হবে, তাহলে পাম্পটি চালাতে হবে, তার মানে এখানে কী বার করতে বলেছে আমাকে, সময় বার করতে বলেছে, তাই না। তো সময় ক্ষেত্রে আমরা কী জানি, একটু আগে বললাম V1/V2, প্রাথমিক আয়তন বাই পরে আয়তন, তাই না। তাহলে আমাদেরকে বলো জলাধারে কতখানি জল ছিল, জল ছিল আমাদের 180 ইন্টু 110 ইন্টু 3.5 বাই, তো কত লিটার জল করবে ভর্তি করবে 39,600, তাই তো। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, তো দেখো তাহলে একটা পয়েন্টকে উঠিয়ে দিই, তাহলে এই পয়েন্টটা উঠে গেলে কী হবে, নিচের দিকে একটা এক একটা শূন্য হবে, তাই তো। তাহলে এখান থেকে 180 ইন্টু 110 ইন্টু 35 বাই যে কত আছে 39,600 ইন্টু 110, সরি 10, তাই তো। তাহলে বলো তাহলে একটা করে শূন্য কেটে দাও, কদি কাটবে এবার দেখা যাক। দেখো আরেকটা শূন্য আছে এখানে, এই শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে কাটবে আশা করি, বা 6 দিয়ে কাটবে, দেখো 6 সত্যি 37 8 39, হ্যাঁ 6 দিয়ে কাটবে, তো 6 3 18, তো 6টি দেখো 6 6 36, 37 8 39, আবার 36, 6 6 36, ঠিক আছে। তাহলে একটা এখানে শূন্য ছিল,
তাই তো। তো দেখো 11 দিয়ে কাটো, তাহলে 11 একে 11, 11 ছয়ে 66, এ শূন্য হয়ে গেলো, ঠিক আছে। তো 5 হাতে দেখো, তাহলে 5 7 35, 5-এ কাটো, তাহলে 5 একে 5, 5 একে 5, আর 5 2-এ 10, ঠিক আছে। আবার 3 দিয়ে দেখো, তো 3 4-এ 12, তাই না। তার মানে কত হলো 7/4, তাহলে এত ঘন্টা, ঠিক আছে। তাহলে এত কি ঘন্টা, তাহলে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ভাগ করে দিতে পারবো, কত হবে। তো 4 একে 4, 4 কত নিলে 7, 3, তাই তো। তাই 10 মিনিটে শুনে নিতে পারো, তাই তো। তো কত হলো তাহলে বলে দেখি, 4 7-এ 28, শূন্য, 10 মিনিটে শুনে নিয়ে নাও, তাহলে 4 5-এ 20, তাহলে 1.75 ঘন্টা, তাই না। তাহলে এভাবে করে নেবো, হয়ে যাবে ভাগ করে, অথবা মিনিটে করলেও হবে, ঘন্টাকে মিনিটে করলেও হবে, তাই না। চলো, তাহলে নেক্সট। এবার 18 নম্বরটা দেখো কি বলেছে। দেখানো, তাহলে 18 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে আমাদের, ঠিক আছে। তাহলে 18 নম্বর অঙ্কটা দেখো কি বলে দেওয়া আছে, যদি পাম্পটি ঘন্টায়, একই অঙ্ক, যদি পাম্পটি ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারত, তাহলে 18 মিটার দীর্ঘ, 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালু রাখতে হবে। একই রকমভাবে তার সময় বার করবো আমরা, তাই না। একটা টাইম আমরা কি V1/V2, তাই তো। তাহলে দেখো, তাহলে আমরা কী কী লিখবো। এর প্রথমে লিখবো আমরা যে আয়তকার জলাধারে, তাই তো। তাহলে আমরা প্রয়োগ নাম্বার 18, তাহলে আয়তকার জলাধারের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আয়তকার জলাধারের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমরা কী লিখবো, এ ধরি। কত আছে বলো, দৈর্ঘ্য 18 মিটার, ঠিক আছে। তাহলে বলো, তাহলে 18 মিটারটাকে ডেসিমিটার করবো আমরা, তাহলে 18 ইন্টু 10 ডেসিমিটার, তাই তো, ডিসিএম। তার মানে কত হবে বলো, 180 ডেসিমিটার, 180 ডেসিমিটার। তাহলে বলো আয়তকার জলাধারের প্রস্থ, তাহলে প্রস্থ আমরা বি ধরলাম ব্র্যাকেটে, ঠিক আছে। তাহলে প্রস্থ কত আছে, 11 মিটার, তাই তো। তাহলে 11 মিটারটাকে ডেসিমিটারে করো, তাহলে 11 ইন্টু 10 ডেসিমিটার, তাই তো। তাহলে এখানে কত হবে, তাহলে 110 ডেসিমিটার, একদম আগেরটার মতো অঙ্ক হুবহু করবো আমরা, 110 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তকার জলাধারের উচ্চতা কত আছে বলে দেখি, তাহলে কত ডেসিমিটার জল উপরে উঠেছে, তাহলে কত আছে, 17 ডেসিমিটার, চেঞ্জ করতে হবে না, ডেসিমিটারই দেওয়া আছে, তাই না। তাহলে বলো, তাহলে আয়তকার জলাধারে জল ধরে, তাই না, বা কতখানি জল আছে, কতখানি জল থাকতে পারে, জল ধরে মানে কি আয়তন, তাই না। জল ধরে মানে হচ্ছে আয়তন। তাহলে আমরা কি জানি, আয়তকার, আয়তঘন আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ ইন্টু বি ইন্টু সি, তাই তো। তাহলে এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এ এখানে কত আছে বলো, 180, ইন্টু বি কত আছে 110, ইন্টু সি কত আছে 17, তাহলে এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তো ঘন ডেসিমিটার। তাহলে এবার কি বলেছে দেখো, যে জল ভর্তি করা আছে, তো এবার বলছে 18 মিটার দীর্ঘ, 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য, তার মানে এটা জল ভরাবে, তার মানে এটা হচ্ছে V2, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের V1, আর এটা হচ্ছে কি আমাদের V2, ঠিক আছে। তাই এখানে আমরা কীভাবে লিখবো বলো তাহলে, অতএব, অতএব দিয়ে আমরা কীভাবে লিখবো, অতএব লেখো, তাহলে পাম্প কী লেখা আছে এখানে, তাহলে কতক্ষণ পাম্পটি চালাতে হবে, তাই না। তাহলে পাম্পটি চালাতে হবে, পাম্পটি চালাতে হবে, তাহলে কত চালাবে বলো, তাহলে V1/V2, তাই তো। তার মানে V1 কত ছিল বলো, 37,400 লিটার বাই, আর পরে কত হলো 180 ইন্টু 110 ইন্টু কত হবে 17, তাই তো। তাহলে এখানে বলো, তাহলে একটা করে শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে গেল,
একটা শূন্য কেটে গেল। তাহলে আমরা উপরে কি পেলাম বলো, 374 পেলাম আর বাই, তাহলে 118 ইন্টু 11 ইন্টু কত পেলাম, 17 পেলাম, তাই তো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো, 11 দিয়ে কাটবে কি, 11 33, হ্যাঁ 11 দিয়ে কাটবে দেখো, তাহলে 11 3 33, 4 44, 11 4 44, ঠিক আছে। আর কত হবে, 11 2 22, তো 17 দিয়ে কাটো, তো 17 দিয়ে কত হয় 34, তাই না। তাহলে 2 2 কেটে গেল আমাদের, ঠিক আছে, 2 2 কত হলো, কেটে গেল। ও হ্যাঁ, ভুল হলো, এটা ভুল হলো, সরি, ঠিক আছে দেখো, ভুল হয়েছে, ঠিক আছে ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে যে জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের জলাধারের আয়তনটাই উপরে হবে, ঠিক আছে, আমি ভুল বললাম, ঠিক আছে। তাহলে পাম্পটি চালু রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও, তাহলে কী লিখবো আমরা, তাহলে পাম্পটি চালু রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের V1টা উপরেই হবে, ঠিক আছে, সরি। তাহলে 180 ইন্টু কত ছিল জানো, 110 ইন্টু 17 বাই, টোটাল আয়তন কত ছিল তাহলে, 37,400, ঠিক আছে, 37,400। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি বলো, তাহলে দেখো দুটা করে শূন্য কেটে দাও, দুটো করে শূন্য কেটে দাও, তাহলে কত হলো, 18 ইন্টু 11 ইন্টু 17 বাই কত হবে, 374, তাহলে 11 দিয়ে কাটো, তাহলে 11কে 11, তাহলে কত হবে, 11 3 33, 11 4 44, তাই তো। তো 17 দিয়ে কত হবে 34, তাহলে 2 9 18, তাহলে ক ঘন্টা হলো আমাদের, 9 ঘন্টা, তো। তাহলে 9 ঘন্টা ধরে পাম্পটি চালু রাখতে হবে, ক ঘন্টা, 9 ঘন্টা ধরে আমাদেরকে পাম্পটি চালু রাখতে হবে, ঠিক আছে, 9 ঘন্টা ধরে পাম্পটি চালু রাখতে হবে। তো চলো তাহলে নেক্সটটা দেখি, 19 নাম্বার অঙ্কটা দেখো সবাই একবার পড়ে নাও, যাদের কাছে এই বই আছে পাশে। চলো তাহলে 19 নম্বর অঙ্কটা আমরা পড়ি, সবাই কি বলেছে। তো 4 মিটার লম্বা, 5 ডেসিমিটার চৌড়া, 3 ডেসিমিটার পুরু একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমিটার চৌড়া 40টি তক্তা চেরাই করা হলো, ঠিক আছে। তো এই এরকম আয়ত ঘনকার একটা কাঠের লগ আছে, আয়ত ঘনকার এরকম করে কাঠের একটা লগ আছে, ঠিক আছে। তাহলে এই কাঠের লগ থেকে আমাদের 40টা তক্তা তৈরি করবে, ঠিক আছে। তো 40টা তক্তা তৈরি করবে, মানে একটা লগ থেকে, কাঠের লগ থেকে 40টা তক্তা তৈরি করবে, যার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 2 ডেসিমিটার, আর এখানে কি বলে দেওয়া আছে, হাইটটা দেওয়া না, ঠিক আছে। তো চেরাইয়ের ফলে 2% কাঠ নষ্ট হয়ে গেছে, তো অবশ্যই যখন এখান থেকে চেরাই করবে কাঠগুলো এরকম করে চেরাই করবে, তাহলে কি 2% কাঠ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখনও লগটিতে 108 ঘন ডেসিমিটার কাঠ রয়ে গেছে। তাহলে প্রতিটি তক্তা কতটা পুরু করে চেরাই করা হয়েছিল তা হিসাব করো। তা পুরু মানে কি বলে দেখি, এই তক্তাটা তৈরি করব আমরা, এই তক্তাগুলো যখন তৈরি করব, এই তক্তাগুলো কতখানি মোটা ছিল, তাই না, মানে বেডটা কত ছিল, মানে পুরু কত ছিল, ঠিক আছে, মানে এখানে উচ্চতা ভাবতে হবে, তাহলে তাহলে এই কতখানি বেড ছিল, এই বেডটা আমাকে দেখাতে হবে, তাই না, বা করতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কাঠের লগের আমরা আয়তনটাকে বের করে নিই, তাই না। তাহলে বলো, তাহলে লগটিতে কতখানি কাঠ ছিল, বলো দেখি, তাহলে বলো আয়ত ঘনকার
আয়ত ঘনাকার লগে কাঠ ছিল, তাই তো? তাহলে কতখানি কাঠ ছিল, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তো দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 মিটার। ঠিক আছে, সব ডেসিমিটার নিয়ে আসতে হবে। মিটারকে ডেসিমিটার করলে কত হয়? 10 দিয়ে গুণ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত আছে? 5 ইন্টু উচ্চতা কত আছে তাহলে? 3। তাহলে 40 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 3, তাহলে এত ঘন ডেসিমিটার, তাই তো? এত ঘন ডেসিমিটার। তাহলে কত হিসাব করে বলো? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 4×5 = 20, 20×60, তার মানে 600। ঠিক আছে, 60 ইন্টু 10 মানে কত হবে? 600 ঘন ডেসিমিটার। তাহলে এবার কি বলেছে দেখো, এবার 2% কাঠ নষ্ট হয়ে গেছে। তাহলে আয়ত ঘনকার লগে লগ থেকে 2% কাঠ 2% কাঠ নষ্ট হয়েছে। ঠিক আছে, 2% কাঠ নষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে বলো, তাহলে 2% কাঠ নষ্ট হলে এখন কত থাকবে তাহলে? 2% কাঠ নষ্ট হয়েছে, তাহলে বলো 600 এর কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়েছে? 2%, তাই না? তাই 2% মানে 2/100, তাই না? তো দুটা করে গল্লা কেটে গেলো, তাহলে কত হবে এখানে? 6×2=12, তাই না? তাহলে 12 ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়েছে। 12 ঘন ডেসিমিটার কাঠ কী হয়ে গেছে আমাদের? নষ্ট হয়ে গেছে, তাই তো? তাহলে বলো, তাহলে এখনও কতখানি কাঠ বাকি আছে তাহলে? তাহলে বলো দেখি, তাহলে 2% কাঠ নষ্ট হওয়ার পরে তাহলে এখন তার কতগুলো কাঠ ভালো আছে তাহলে বলো? তাহলে আমরা কী লিখতে পারি বলো দেখি, যে কী লিখবো, যাই হোক পরে করে দিচ্ছি না হলে। এবার দেখানো কী বলেছি। তা 2% কাঠ নষ্ট হয়েছে মানে টোটাল 600 ঘনসেমি কাঠ ছিল, তার থেকে 12 ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ভালো কাঠের সংখ্যা বা না, যাও পরে থাক। ঠিক আছে, এবার কি বলে দেখো, তো এখনও লগটিতে 108 ঘনসেমি কাঠ রয়ে গেছে। তাহলে প্রতিটি তক্তা কতটা পুরু করে চেরাই করা হয়েছিল তা হিসাব করে দেখো। ঠিক আছে, তা দেখে নাও। তা তক্তার আমরা হিসাব করবো এখন। তাহলে বল দেখি, প্রতিটি তক্তা কতখানি পুরু ছিল আমরা হিসাব করতে হবে। ধরি প্রতিটি তক্তা, ঠিক আছে, প্রতিটি তক্তা এক্স বা এ ধরতে পারি, এক্স ধরে নিই, 1 ডেসিমিটার পুরু। ঠিক আছে, 1 ডেসিমিটার পুরু। তাহলে বলো দেখি, এরকম 40টা তক্তা আছে, তাহলে বলো, তাহলে 40টি তক্তায় কাঠ আছে। তাহলে বল দেখি, তাহলে একটা তক্তায় কাঠ কত হবে তাহলে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তাই 40টি তক্তায় কতখানি কাঠ আছে? তাহলে 40টি তক্তায় কাঠ আছে 40 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তো দৈর্ঘ্য কত বলেছে ওখানে? দৈর্ঘ্য বলেছে 2 মিটার। তা 2 মিটারটাকে আমরা ডেসিমিটারে করব, তা 2 ইন্টু 10, ঠিক আছে, ইন্টু প্রস্থ কত আছে? 2 ডেসিমিটার, ঠিক আছে, আর উচ্চতা ধরে নিচ্ছি আমরা কত? এক্স। তাহলে 40 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু এক্স, এত ঘন ডেসিমিটার 40টা তক্তার মধ্যে কী রয়েছে? কাঠ রয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা গুণ করলে কত পাচ্ছি? তো 4 16 1600, তাই না? 2 গুণা 4 আছে, তাহলে 16। তাহলে 1600 ইন্টু এর ঘন ডেসিমিটার আমাদের কী রয়েছে বল দেখি? তক্তায় কাঠ আছে, তাই না? তাহলে এবার প্রশ্নটা কী করবো আমরা দেখো। তাহলে এখান থেকে কি বলেছে, শর্তানুসারে আমরা কি লিখতে পারি বলো? শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে তক্তায় কাঠ রয়েছে কত? 1600 এক্স প্লাস 108 ঘন ডেসিমিটার কাঠ বেঁচে গেছে, তাই না? 12 ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়ে গেছে। তো সমান সমান কী বলেছে তাহলে বলতে কি, টোটাল কাঠ কত ছিল তাহলে? টোটাল কাঠ ছিল 600 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এতে 1600 হচ্ছে তক্তার কাঠ, 108 বেঁচে গিয়েছিল, আর 12টা হচ্ছে নষ্ট হয়ে গেছে। টোটাল যোগ করলে কত হয়? 600 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো তাহলে কত পাচ্ছি? 1600 এক্স প্লাস 108 ইন্টু 12 কত হয়? 120, সমান সমান কত হবে? 600। তাহলে এখান থেকে বলে দেখি কত পাবো আমরা? 1600 এক্স সমান সমান 600 প্লাসে দিয়ে আসলে কত হবে?
মাইনাস 120, তাই তো? তাহলে এখান থেকে কত পাবো বলো? 1600 সমান সমান 0, 2 নিলে 10, 8 নিলে 10, হাতে 2 তে 4 মানে কত? 480, তাই তো? 480। তাহলে এখান থেকে বলো, তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কত পাবো? তাহলে 480 বাই নিচে কত হবে? 1600, তাই তো? তাহলে একটা করে শূন্য কেটে গেল, তো 16 দিয়ে কাটো দেখো দেখি, 16 দিয়ে 48 হয়, তাহলে 16 কে 16 শূন্য, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এক্স এর মান, এক্স এর মান পেলাম 3/10, তাই তো? তো একটা শূন্য আছে নিচের দিকে, তার মানে কি একটা দশমিক হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো? 0.3, 0.3। তাহলে এত ডেসিমিটার হবে তক্তাটা হচ্ছে চৌড়া, ঠিক আছে? কত হবে? 0.3 ডেসিমিটার হবে তক্তাটা চৌড়া, ঠিক আছে? তাহলে চলো নেক্সটে আমরা কষে দেখি, কয়েকটা অঙ্ক করি, ঠিক আছে? ঠিক আছে, দেখে নাও। ভালো লাগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব। তো আমরা একটা প্রবলেম করি, ঠিক আছে? দেখো, তো আমাদের কষে দেখি 4-এর 1 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখতে বলেছি, তাই না? তাই বলে দেখি, তো 4টি আয়তঘনকার বস্তুর নাম বলে দেখি। 4টি আয়তঘনকার বস্তু সবাই নাম জানে, যেমন ইট, তাই তো? তারপরে হচ্ছে আমাদের দেশলাই বাক্স, তারপর হচ্ছে বই, তারপর বাড়ি, তাই না? তার আয়তঘনকার, 4টি আয়তঘনকার ঘনবস্তুর নাম, তাই না? তাহলে বস্তুর নাম, তাহলে বস্তুর নাম কি হবে? প্রথমে আমরা বই বলতে পারি, আমাদের ম্যাথমেটিক্স বইটা, তাই তো? তারপরে আমরা কি বলতে পারি বলো? তারপরে হচ্ছে বাড়ি, আমাদের বাড়িগুলো আয়তঘনকার। তারপর হচ্ছে আমাদের দেশলাই বাক্স, তাই না? দেশলাই বাক্স। তারপরে আমাদের কি বলো? আমাদের ইট, তাই তো? তাহলে এবার দেখি 4টি ঘনকের নাম বলতে বলেছি, তাহলে বলো। তাহলে 4টি ঘনক আকার বস্তুর নাম, 4টি ঘনক আকার বস্তুর নাম, তাহলে বলো। 4টি ঘনক আকার বস্তুর নাম কি হবে? লুডুর ছক্কা, এই যে আমরা খেলি, তাই না? লুডুর ছক্কা। আর কি হতে পারে বলো? লুডুর ছক্কা হলো। তারপরে আমাদের চিনির কণা, তাহলে চিনি খাচ্ছি আমরা, চিনির কণাগুলো এক একটা আমাদের কি ঘনক, তাই না? তারপর হচ্ছে বর্গাকার চৌবাচ্চা, বর্গাকার কি আমাদের বলো? বর্গাকার চৌবাচ্চা, বর্গাকার চৌবাচ্চা। তারপরে আমাদের কি হবে দেখি? রুবিকের কণাগুলো, ঠিক আছে? এই রুবিকের কণা, রুবিকের কণা, তাই না? তো এরকম করে দেখতে হবে, তাই কি না বলো? তো এবার দেখে নাও 2 নম্বরটা আমাদের কি বলেছে এরা। 2 নম্বরটা কি বলেছে? পাশে একটা চিত্র দেওয়া আছে, পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি বার করতে বলেছে, ধারগুলি আর শীর্ষবিন্দুগুলির নাম লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে এই ছবিটা আমরা আঁকাচ্ছি, দেখো। দেখে নাও, তাহলে আমরা ছবিটা নিয়ে নিচ্ছি, তাহলে ভালো বোঝা যাবে, ঠিক আছে? তো দেখো, ঠিক আছে? এটা তল নিয়ে নিলাম, ঠিক আছে? দেখো, তা আমরা এখানে নামগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কী কী নাম দেওয়া আছে ভালো করে দেখে নাও। আমাদের এখানে কী কী নাম দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে ই, ঠিক আছে? এখানে ই দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। তারপরে এখানে আমাদের জি দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমাদের এফ দেওয়া আছে, দেখো। এখানে আমাদের এ দেওয়া আছে, ঠিক আছে?
এখানে আমাদের বি দেওয়া আছে, তারপরে এখানে সি দেওয়া আছে, এখানে আমাদের কী দেওয়া আছে বলো, ডি দেওয়া আছে। ঠিক আছে, এবার কি বলেছে যে আয়তকারটিতে তল, তার তলগুলো বলে দেখি আমাদের। দেখো না, এখানে একটা তল আছে, এ একটা তল, উপরে একটা তল, এ একটা তল, এ একটা তল, তাই তো। তাহলে এই তলগুলোর নাম আমাকে লিখতে হবে। তাহলে বলো, তো তলগুলোর নাম আমরা জানি একটা ঘনবস্তুর, আয়তঘন ঘনবস্তুর 6টা তল থাকবে, তাই তো। তাহলে এখানে কোন কোন নামগুলো বলো, আমরা উপর থেকে শুরু করি। দেখো তার তল, তাহলে তলগুলো কী কী আছে এখানে দেখে নাও ভালো করে। এই যে এই তলটা, এটার নাম কি বলো, তাহলে এ বি সি ডি, তাই না। তো তার সঙ্গে আমাদের কোনটা হয় বলে দেখি। এবার দেখে নাও এই তলটা দেখো, এই যে, তাই তো। তাহলে এ ডি কোনটা হয় বলো, ই এফ, তাই তো। বা এ ডি, এই যে এফ ই, ঠিক আছে, এ ডি এফ ই, ঠিক আছে। তাহলে এই উপরটার সঙ্গে এটা হয়ে গেল, তাই না। এবার দেখে নাও কোনটা লিখবো আমরা। এই সাইডটা দেখো কোনটা আছে, ই এফ জি এইচ, ঠিক আছে। এই যে নিচেরটা দেখে নাও, এই যে এটা, এই তলটা, এই তলের সঙ্গে এটা নিচেরটা, ঠিক আছে। তাহলে আমরা কী লিখলাম, ই এফ জি এইচ, একটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখে নাও কোনটা আছে, এই দেখো এটা জি এইচ, তারপরে বি, তারপরে সি, এই দেখো এই তলটা জি এইচ বি সি, তাই না। তো এখান থেকে কী কী পেতে পারছি, জি এইচ বি সি, ঠিক আছে। তারপরে দেখে নাও কোনটা আছে, তারপর দেখো এই সি ডি বি, সি ডি দেখো নাও, এই সি ডি আমাদের সি ডি এফ জি, হ্যাঁ এই যে এই সাইডটা এটা দেখো, সি ডি এফ জি, দেখো না ওখানে সি ডি এফ জি, সি ডি এফ জি, তাই তো। ওই পারে সি ডি এফ জি, তাই তো। আর একটা দল আছে আমাদের, দেখে নাও আমাদের এ, দেখো এ বি, এ বি, তারপর কোনটা বলো, এইচ ই, এর উপরের তলটা এই যেটা, তাহলে এ বি এইচ ই, এ বি এইচ ই, দেখো এই যে এ বি এইচ ই, তার মানে কটা তল হলো, 6টা নাকি। তাহলে এ বি এইচ ই, এটা একটা ইটা হাতে হাতে নেবে তাহলে বুঝে যাবে, ঠিক আছে। এ বি এইচ ই, তো তল হয়ে গেল। এবার কি বলেছে আমাকে, ধার। তাহলে ধার কটা আছে জানি আমরা, টোটাল কটা হয়, 12টা ধার হয়, তাই তো। তাহলে দেখো একটা, দুটা, তিনটা, চারটা, তাই না। তাহলে এই পারে 4টা হয়, তাহলে আমরা লিখে নিতে পারবো বলো। তারপরে এখানে আগে প্রথমে এ বি নাম দিলাম, এ বি, দেখো একটা ধার এ বি, ঠিক আছে। তারপরে কোনটা বলো, বি সি নাম দিয়ে দাও, এ বি, তারপর কি আরে বি সি, এ বি বি সি, তারপর কি সিডি, দেখো এদের সিডি, সি এর সঙ্গে ডি, এ বি বি সি কত হলো, সিডি হলো। তারপর কি আছে, দেখো ডিএ, এ ডিএ 4টা ধার হয়ে গেলো এখানে, তাই না। এরকম করে আমরা কি লিখবো, দেখো আমাদের, দেখো ডিএফ, এটা দেখো নাও, তাহলে ডিএফ, তারপর কী হলো, ইএফ, তাই তো। ডিএফ, তারপর কী হবে, ইএফ বা এফ ই, এফ ই, তারপর বলো কী হবে, তারপরে কী হবে, এই ইয়ে, দেখো আছে এটা, এই তলটা, মানে এই হাতটা নিচ্ছি আমি, এই তলটা নিচ্ছি, তাহলে কত হবে, ই এ, ঠিক আছে। এটা হয়ে গেল। আর কি আছে বলো দেখি, বিএইচ তো হয় না, এখান থেকে তাহলে এটা ধরো, তো বলো কত হবে, বিএইচ, বিএইচ, ঠিক আছে। বিএইচের পর দেখে নাও ইএইচ, এই তলটা, ঠিক আছে, সরি এই ধারটা কোনটা হবে, ইএইচ, এখানেও তো বিএইচ এইচ হলো। তারপর দেখো জি জি জি, এটা থাকলো, তাই না। তাহলে আমাদের এখানে কি থাকবে আর, জি এইচ, এই যে এটা, এই তো বিএইচ হলো, ইএইচ হলো, তারপরে হ্যাঁ জি এইচ, তো জি এর সঙ্গে এইচ, এ থাকলো, ঠিক আছে, জি এইচ। তারপর দেখো আর কি বাকি হচ্ছে, সি, হ্যাঁ এ বাকি থাকলো এই যেটা সিজি, ঠিক আছে। তারপরে 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 দেখো, তারপরে সিজি হয়ে গেলো, তারপরে জিএফ, 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 হ্যাঁ বাকি থাকলো আছে এটা আমাদের জিএফ, ঠিক আছে। তো কোনটা বাকি হবে, এই জিএফ, ঠিক আছে। তো এরকম করে কটা হয় দেখা যাক, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, হ্যাঁ ধার কটা হবে, 12টা, তাই তো। তো তল কটা হলো টোটাল, তল হচ্ছে 6টি, তো ধার কটা হবে টোটাল, 12টা। তো এবার বলেছে কি আমাদের,
আমাকে বার করতে বলেছে শীর্ষবিন্দু, তাই না? তাহলে বলো দেখি এবার, তাহলে শীর্ষবিন্দু কটা হবে আমাদের, তাহলে বলো। তাহলে আমাদের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কোনটা হচ্ছে, একটা, দুটা, এবার দেখো শীর্ষবিন্দুগুলো দুটি সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয়েছে তাদের শীর্ষবিন্দু বলা হয়। একটা শীর্ষবিন্দু আছে, দুটা আছে, তারপর দেখে নাও তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই তো? তাহলে শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে বলেছি, তা দেখে নাও কী দেওয়া আছে দেখে নাও। দেখি সি, তারপরে হচ্ছে আগে এ দেখি, এ, বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এফ, তাই না, জি, এই একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই না? তাহলে আটটা শীর্ষবিন্দু রয়েছে এখানে, তো রয়েছে আটটা শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে? তো এবার দেখে নাও তিন নম্বরে কী আছে অঙ্কটা দেখো, ঠিক আছে? 3 নম্বরের ক্ষেত্রে অঙ্কটা কী বলেছে আমাদের, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ, পরে ভেজে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখে নাও কী বলে দেওয়া আছে, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তা ধরে নির্ণয় করো। তো সবচেয়ে লম্বা একটা ঘরের কোন বরাবর রাখা যায় বলো দেখি, বলো। সবচেয়ে লম্বা একটি আয়তাকার ঘরে সবচেয়ে লম্বা দ্বন্দ্ব কোন বরাবর রাখা যাবে, আমাদের কর্ণ বরাবর আমরা জানি, তাই তো? কর্ণ বরাবর আমাদের সবচেয়ে লম্বা দ্বন্দ্ব রাখা যাবে, তাই তো? সবচেয়ে লম্বা দ্বন্দ্ব রাখা যাবে, তাই না? তাহলে এখান থেকে এই কর্ণ বরাবর, তাই তো? এই কর্ণ বরাবর সবচেয়ে লম্বা দ্বন্দ্ব রাখা যাবে, তাই না? তা দেখে নাও, তারপর 3 নম্বর অঙ্কটা কী কী দেওয়া আছে দেখো, সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো? আমরা এখানে কী লিখবো, সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য ব্র্যাকেটে এ কত দেওয়া আছে বলো, 5 মিটার, তাই না? দৈর্ঘ্য 5 মিটার। সমকোণী চৌকোলাকার ঘরের প্রস্থ ব্র্যাকেটে বি কত দেওয়া আছে বলো, 4 মিটার, তাই তো? সমকোণী চৌকোলাকার ঘরের উচ্চতা ব্র্যাকেটে সি কত দেওয়া আছে 3 মিটার, তাই তো? এই 3 মিটার দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্যটা এখানে এ দেওয়া আছে 5 মিটার, প্রস্থটা বি দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা, এই যে উচ্চতা এটা সি, এটা কত দেওয়া আছে বলো, 3 মিটার। তাই বলে দেখি এবার বলছে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তা দৈর্ঘ্য কত হবে, তাই না? তাই আমরা এখানে কী লিখবো, অতএব সবচেয়ে লম্বা দ্বন্দ্বের দৈর্ঘ্য, তাই না বলো, সবচেয়ে লম্বা দ্বন্দ্বের দৈর্ঘ্য, সবচেয়ে লম্বা দ্বন্দ্বের দৈর্ঘ্য কত হবে তাহলে বলো, কর্ণ বরাবর হবে, তাই না? তাহলে আমরা কি জানি, আয়তঘনকার সমকোণী চৌকোলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য কত হবে, এ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাই না? তাহলে এত মিটার, তাহলে বলো, তাহলে দৈর্ঘ্য কত আছে আমাদের 5, তাহলে 5-এর স্কোয়ার, প্রস্থ আছে 4, তো 4-এর স্কোয়ার, উচ্চতা হচ্ছে 3, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে কত হয় বলে হিসাব করে, তাহলে 5-5-এ 25, 4-4-এ 16, 3-3-এ 9, তাই তো? তাহলে 25 আর 9, 16 আর 9, 25 আর 25, 50, তাই তো? তাহলে 50 মিটার। তাহলে 50কে আমরা ভাঙাবো, তাই না? তাহলে 50কে আমাদের ভাঙালে কত হয় বলো,
5 10 50, 5 2 10, তাই না? তাহলে কটা হবে বলো দেখি, 5 × 5 × 2, তাই না? তাহলে এখান থেকে আমাদের একটা 5 বেরিয়ে আসবে, তাই তো? তাহলে 5√2, তাহলে এত মিটার হবে আমাদের সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখে নাও এবার 4 নাম্বারটা কি বলেছে বলুন। এবার দেখে নাও, তো 4 নাম্বারটা আমাদের কি বলে দেওয়া আছে, ঠিক আছে? 4 নাম্বারটা আমরা এবার নিয়ে নিই। দেখো, তো 4 নাম্বারটা আমাদের কি বলে দেওয়া আছে, দেখো, তো 4 নাম্বারটা আমাদের কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? তাহলে একটা তল বলেছে, আমরা কি জানি ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র, তাই না? ঘনকের প্রত্যেকটি তল কেমন, বর্গাকার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর স্কোয়ার হয়, তাই কিনা বলো আগে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, বাহুর স্কোয়ার, তাই না? তাহলে বলো, তাহলে আমরা এখানে 4 নম্বরটা কী লিখতে পারি, তো আমি ধরে নিব তাহলে আগে বাহুগুলো, তাই না? তাহলে ঘনকের ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে, আমি ধরলাম এ, ঠিক আছে? তাহলে এ মিটার, তাহলে এবং দিয়ে, তাহলে বলো তো, তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল কত হবে তাহলে, ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে প্রত্যেকটি তল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বাহুর স্কোয়ার হয়। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার আমাদের কী হবে, বর্গ মিটার, তাই না? এখানে কি দেওয়া আছে, একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গমিটার, তাই না? তো দেওয়া আছে মানে কি শর্তানুসারে হবে, তাই কি না? তাহলে বলো, তাহলে শর্তানুসারে এ স্কোয়ার সমান সমান দেওয়া আছে বলো, 64 দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে বলো দেখি, তাহলে এ এর মান কত হবে, বর্গমূল 64 হবে, তাই না? এখান থেকে এ এর মান হবে 8, মাইনাসটা নেওয়া যাবে না, আমি জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাইনাস হতে পারে না, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হলো আমাদের ঘনকের 8 মিটার। এবার প্রশ্ন বলেছে ঘনকের আয়তন কত হবে, তাই না? তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি বলো, এ কিউব, মানে বাহুর কিউব, তাই না? ঘনকের আয়তন, তাহলে আয়তনের ফর্মুলাটা কী হবে আমাদের, বাহুর কিউব, তাই তো? তার মানে এ কিউব, এ কিউব ঘন আমাদের কী বলো মিটার আছে, তাহলে মিটার হবে, তাহলে ঘন মিটার, তাই না? তো এখানে বলো দেখি, তাহলে 8-এর কিউব হবে, তাহলে 8-এর কিউব ঘন মিটার, তাই না? তো 8-এর কিউব মানে কয়বার 8, এখানে 3বার, 8 × 8 × 8, এত ঘন মিটার, তাই না? তাহলে 8 এখানে কত হবে বলো, 64, আর 8 দিয়ে গুণ করে না কত হচ্ছে, 8 4 32, 2 8 48, না 32, 2 হাতে 3, 8 48 আর 3 কত হয়, 51, তাই না? তাহলে 512 ঘন মিটার, ঠিক আছে? কত হবে, 512 ঘন মিটার, ঠিক আছে? তো দেখো, তো নেক্সট 5 নাম্বারটা কী বলেছে এখানে, ঠিক আছে? ধরো তাহলে 5 নাম্বারের ক্ষেত্রে আমরা করি, 5 নাম্বারটা কী দেওয়া আছে দেখে নাও, বলো। এবার 5 নাম্বারটা ভালো করে পড়ো, কী লেখা আছে, যে আমাদের বকুলতলা গ্রামের 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, ঠিক আছে? যদি মোট 240 ঘনমিটার, এই দেখো লেখা আছে ঘনমিটার, তার মানে কি আয়তন, তাই না? তো ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটির লম্বা কত ছিল, মানে কত মিটার লম্বা খাল ছিল, তাহলে মানে ঘনমিটার দেওয়া আছে, মানে কি আয়তন বার করতে হবে আমাকে,
তাই না? তাহলে বলো এখানে কি দেওয়া আছে, 2 মিটার চওড়া দেওয়া আছে, 8 মিটার গভীর দেওয়া আছে, আর খালটি লম্বা কত ছিল, তাই তো? তাহলে আমরা কীভাবে লিখবো বলো? তাহলে এখানে লিখবো আমাদের 5 নম্বর, ঠিক আছে? তাহলে কী লিখবো বলো দেখি, যে তাই না, তাহলে আয়ত ঘনাকার খালটির দৈর্ঘ্য, লম্বাটা দেওয়া নাই তাই না, দৈর্ঘ্য মানে এখানে লম্বাটা দেওয়া নাই, আর দৈর্ঘ্য ব্র্যাকেটে এ, এটা আমি ধরলাম এক্স মিটার, ঠিক আছে? যেহেতু দেওয়া নাই কি ধরলাম, এক্স মিটার, ঠিক আছে? মানে আয়ত ঘনাকার এরকম করে খাল করেছে, এই খালটার লম্বাটা দেওয়া নাই, মানে কত মিটার লম্বা খালটা করা হয়েছে সেটা দেওয়া নাই, ঠিক আছে? এই এক্সটা দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আয়ত ঘনকার খালটি কী দেওয়া আছে আমাদের, চৌড়া দেওয়া আছে, চৌড়া মানে কি প্রস্থ, তাই না? খালটির প্রস্থ, ব্র্যাকেটে বি, কত দেওয়া আছে বলো আমাদের, 2 মিটার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2 মিটার। তাহলে আয়ত ঘনকার খালটির উচ্চতা, তাই না, বা গভীরতা, মানে কি উচ্চতা, তাই তো? গভীরতা ব্র্যাকেটে আমি সি ধরলাম, তো সি কত দেওয়া আছে বলো আমাদের, সি দেওয়া আছে 8 ডেসিমিটার। এই দেখো ডেসিমিটার দেওয়া আছে, তাহলে এই ডেসিমিটারটাকে আমরা মিটারে করব, তাই না? ডেসিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব। তো আমরা কী বলো, কিলো, হেক্টো, ডেকা, মি, তাই না? তো ডেসি, ঠিক আছে? তাহলে এই ডেসিমিটারটাকে আমরা মিটারে করবো, তাহলে এক ঘর বাম দিকে মানে কি 10 দিয়ে ভাগ, তাহলে 8/10, তাহলে এটা হয়ে গেলো আমাদের কি মিটার, ঠিক আছে? তাহলে বলো, তাহলে আয়ত ঘনকার খাল থেকে কতখানি মাটি খুঁড়েছে, তাহলে খাল থেকে মাটি খুঁড়া হয়েছে, তাই তো? মাঠ থেকে মাটি কাটা হয়েছে, তাহলে মাটি কাটা হয়েছে, তাহলে এই মাটি কাটা মানে এখানে কি আয়তন, তাই তো? তাহলে বলো, তাহলে আয়ত ঘনকার খালটির আয়তন তাহলে কত হবে? আমরা জানি যে আয়ত ঘনকার বাক্সের বা সমকোণী চৌকোলের আয়তন কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে? তাহলে এত আমাদের বলো মিটার, ঠিক আছে, ঘন মিটার। তাহলে বলো, তাহলে এ এর মান কত আছে, এর মান হচ্ছে এক্স, বি এর মান হচ্ছে 2, আর সি এর মান কত আছে এখানে 8/10, তাই তো? এত ঘন ডেসিমিটার, ঠিক আছে? তাই এখান থেকে আমরা কী করতে পারি বলো, 2×5=10 কাটলাম, তাহলে এখানে কত হলো 8x, তাহলে 8x/5 ঘনমিটার, তাই তো? তাহলে এবার দেখো বলে দেওয়া আছে স্পষ্টভাবে 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, তার মানে কি শর্তানুসারে, তাই না? তা দেওয়া আছে মানে কি আমাদের শর্তানুসারে হবে। তাহলে বলো এখানে কত পেতে পারি, তাহলে 8x/5 সমান সমান কত হবে বলো, 240। তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি, 8x সমান সমান 240 ইন্টু 5, তাই না? কোনাকুনি গুণ করলাম, তাহলে এখান থেকে বলো, তাহলে এখান থেকে আমরা কত পাবো, এক্স এর মান কত পাবো, 240 ইন্টু 5, যে কত হবে 8টা গুণ ছিল হয়ে গেল ভাগ, তাহলে বাই 8, তাহলে 8×3 কত হবে 24, শূন্য বসে গেল, তাই না? তো এখান থেকে আমরা কী পেতে পারি, এক্স এর মান 30 ইন্টু 5 মানে কত হয়, 5×3=15 মানে 150, তাহলে 150 মিটার লম্বা কী ছিল, খালটি ছিল, ঠিক আছে? 150 মিটার লম্বা কী ছিল, খালটি ছিল, ঠিক আছে? এবার দেখো 6 নাম্বারটা এবার কী বলে দেওয়া আছে, দেখে নাও। বলো, তাহলে 6 নাম্বারটা কী বলেছে দেখে নাও, ওকে? এবার দেখো 6 নাম্বারটা কী বলে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, তো 6 নাম্বারটা আমাদের কী বলে দেওয়া আছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4√7 সেমি, ঠিক আছে? হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য তারা আমরা কি জানি বলে দেখি, তো আমাদের ঘনকের কর্ণের সূত্র কী ছিল বলো, 6 নাম্বারটা আমরা যদি বলি ঘনকের, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আমি বাহুর দৈর্ঘ্য ধরলাম,
কত এ, ঠিক আছে। কত ধরলাম, এ সেমি ধরলাম। তাহলে বলো, তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা কী ছিল? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী ছিল? √3 ইন্টু বাহু, √3 ইন্টু এ, তাই তো। তাহলে এত সেমি। আর বলে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তার মানে দেওয়া আছে মানে কি শর্তানুসারে। তাহলে বলো, দেওয়া আছে মানে আমরা কী লিখবো? শর্তানুসারে লিখবো। তাহলে কী লেখা আছে বলো? √3 ইন্টু এ সমান সমান কত হবে? 4√3। তাহলে √3 কেটে গেল। তাহলে বলো, তাহলে এখান থেকে এ এর মান কত হবে? এ এর মান হবে 4 সেমি, তাই তো। এবার প্রশ্ন বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6টা তল আছে, তাহলে প্রত্যেকটি তল বড় ক্ষেত্র, তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর স্কোয়ার, তাই না। তাহলে আমরা কী লিখবো? অতএব ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হয় বলো? 6a², তাই কি না? 6a² বর্গ সেমি, তাই কি না বলো আগে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলো দেখি। তো 6 ইন্টু এ মানে এখানে এর মান কত? 4, তাহলে 4a², তাই কি না। তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 6 কত হবে? 16 এত বর্গ সেমি, তার মানে 16×6 96 বর্গ সেমি, তাই তো। 16×6 বলো 96 বর্গ সেমি। তাহলে দেখো দেখি তাহলে এরপরে 16 কত হবে? 96 বর্গ সেমি। এবার দেখো 7 নম্বরটা কী বলেছে ভালো করে দেখে নাও। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। তো আমরা জানি ঘনকের 12 ধার আছে, প্রত্যেকই ধার যদি এ সেমি করে হয়, তা 12 ধার কত হবে? 12 হবে। তাহলে 60 সেমি। তাহলে ঘনকটির ঘনফল কত? ঘনফল আবার a³, তাই কি না। তাহলে বলো, তাহলে 7 নম্বরে গিয়ে আমরা কী লিখবো? বলো, তাহলে কী লিখবো আমরা? ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য বলো, আমি ধরলাম এ, ঠিক আছে। প্রতিটি ধারের দৈর্ঘ্য কী ধরবো আমরা? এ সেমি, সেমি দেওয়া হয় যেহেতু, এ সেমি, ঠিক আছে। তাহলে ঘনকের, তাহলে 12টি ধার দৈর্ঘ্য কত হবে তাহলে বলে দেখি। 12টি ধার দৈর্ঘ্য কত হবে? এ যোগ এ এরকম করে 12টা হবে, তাই না। এ যোগ এ যখন চলছে এরকম করে কটা হবে? 12টি হবে, তাই না। 12টি ধার হবে, তাই না। তার মানে কত হবে বলে দেখি? 12a, 12a সেমি। তো দেখো লেখা আছে ধারের সমষ্টি বলেছে 60, তা দেওয়া আছে মানে কি শর্তানুসারে, তাই না। তাহলে আমরা এখানে কী লিখতে পারি বলো? তাহলে শর্তানুসারে 12a সমান সমান কত হবে? 60। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা কত হবে বলো? 60/12। তাহলে 12 পাচ্ছে কত হবে? 60। তাহলে বলো, তাহলে এখান থেকে এ এর মান কত হবে? 5 সেমি, তাই না। এবার বাহুগুলো হয়ে গেলো কত সেমি? 5 সেমি করে। এবার কখনো কি বলেছে যে ঘনকটির ঘনফল কত হবে, তাহলে বলো। তাহলে ঘনফলের ফর্মুলা কি? বাহুর কিউব, তাই না। তাহলে অতএব আমরা ঘনকটির ঘনফল, তাই তো। তাহলে ঘনকটির ঘনফল কত হবে? বাহুর কিউব হবে, তাই না। তার মানে a³ এত ঘন সেমি। তো আয়তন ঘন হয়, এত ঘন সেমি, তার মানে কত হবে বলো? তাহলে 5-এর কিউব হবে। তাহলে 5-এর কিউব ঘন সেমি, তাহলে 5-এর কিউব মানে কয়বার 5? 3বার 5 গুণ করতে হবে। 5 গুণ 5 গুণ 5, তার মানে 5×5 = 25, 25×5 = 125 ঘন সেমি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে এইটুকু থাকলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, ঠিক আছে। তাহলে এরপরের দিন আবার বাকিগুলো হবে। থ্যাংক ইউ।